হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি ইংলিশ টিউব। আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। তা আজকের আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে রেমেডিয়াল টিচিং। রেমেডিয়াল টিচিং এই ব্যাপারে একটু বলে নিই প্রথমে, যে রেমেডিয়াল টিচিং আমাদের টিচিং লার্নিং প্রসেসের একটা অবিচ্ছেদ্য অংশ। রেমেডিয়াল টিচিং যেমন একজন টেট পরীক্ষার্থী হিসেবে আমাকে জানতে হবে, ঠিক একই রকমভাবে একজন শিক্ষক হিসাবেও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখন এই রেমেডিয়াল টিচিং এই কনসেপ্টটা আমরা এই টাইটেল রেমেডি থেকেই বুঝতে পারছি। আমরা জানি যে রেমেডি মানে হচ্ছে প্রতিকার। রেমেডি যদি এই ভার্বটাকে আমরা একটু বাংলা অর্থ বের করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে রেমেডি মানে হচ্ছে গিয়ে প্রতিকার। রেমেডিয়াল টিচিং মানে হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ। ঠিক আছে, তা এই রেমেডিয়াল টিচিং এই কনসেপ্টটা কখন আসে তার প্রেক্ষাপটটা একটু আলোচনা করি। দেখো, এই রেমেডিয়াল টিচিং আসে তখনই যখন একটা ক্লাসে তুমি পড়াচ্ছ শিক্ষক হিসাবে এবং তোমার সামনে রয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্র রয়েছে, সেটা 50টা হোক বা 100টা হোক বা 10টা বা 20টা হোক, এবং তুমি সেই ক্লাসের বা সেই সময়ের যে পাঠদানের একটা গোল, একটা নির্দিষ্ট যে টার্গেট রয়েছে সেটা তুমি অ্যাচিভ করার চেষ্টা করছো। ধরে নাও তুমি এই ক্লাসে পড়ানোর চেষ্টা করছো হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি শেখাতে যাচ্ছ, তুমি শুরু করলে হচ্ছে একটা উদাহরণ দিয়ে, এবং সেই উদাহরণটা তুমি আস্তে আস্তে নিয়ে গিয়ে তার স্ট্রাকচারের ভেতরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি তুমি দেখানোর চেষ্টা করলে, এবং সেখান থেকে কি করে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায় সেটা তুমি দেখাচ্ছ। তারপর তুমি একটা মোটামুটিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখানোর চেষ্টা করলে একটা ক্লাসে। হলো কি যে একটা 50 জন সম্বলিত একটি শিক্ষার্থীর একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসে তুমি পড়াচ্ছিলে। দেখা গেল 45 জন স্টুডেন্টস ঠিকঠাকভাবে মোটামুটি রপ্ত করতে পারলো। তোমার যে পাঠদান প্রক্রিয়াটা ছিল সেটা তাদের কাছে সফল হলো, তাদের শিক্ষণটাও মোটামুটি সম্পূর্ণ হলো। কিন্তু মধ্যখান থেকে 5 জন ছাত্রছাত্রী এমন বেরিয়ে গেল যারা কিন্তু এই তোমার পাঠদানের অংশধারী হতে পারলো না, অর্থাৎ তোমার পাঠদানে অংশগ্রহণ করতে পারলো না। তাহলে আমরা কি এই 5 জনকে রেখে দিয়ে এই 45 জনকে নিয়ে ফার্দার এগিয়ে যাব? না, সেটা কখনোই সম্ভব নয়। এটাই হচ্ছে রেমেডিয়াল টিচিংয়ের যে তোমার বেস। এই 5 জনকে নিয়ে আমাকে, ঠিক আছে, একটি বিশেষ ক্লাস হোক বা একটা বিশেষ রকম করে আমাকে টিচিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে এই 5 জন মোটামুটিভাবে এই 45 জনের একটা অ্যাভারেজে আর কি তাদের এই জ্ঞানটা সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ বলতে গেলে এই 5 জনকে আমরাকে এমনভাবে সক্ষম করতে হবে যে তারা এই 45 জনের সাথে মেন স্ট্রিমে আসতে পারে। এটাই হচ্ছে গিয়ে তোমার রেমেডিয়াল টিচিং। এবার স্বাভাবিকভাবে তুমি হচ্ছে গিয়ে কি করে বুঝতে পারবে যে এই 45 জনের হলো আর 5 জনের হলো না, অর্থাৎ 50 জন শিক্ষার্থী সম্বলিত একটা ক্লাসে এই 45 জন ঠিকঠাক বুঝতে পেরেছে আর এই 5 জন বুঝতে পারবে। তার জন্য তোমাকে অবশ্যই একটা টেস্ট নিতে হবে, এবং সেই টেস্টটা মনে রাখবে যে রেমেডিয়াল টিচিংয়ের জন্য টেস্ট নিতে হয় ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, ডায়াগনস্টিক টেস্ট, কারণ আমরা এখানে সামেটিভ ইভালুয়েশনটা করতে পারবো না, এটা রেমেডিয়াল টিচিংয়ের জন্য কার্যকরী নয়। ডায়াগনস্টিক টেস্টটা নিয়ে আমাকে বুঝতে হবে সেই পার্টিকুলার টপিকের ওপর তোমার কোন কোন ছাত্রদের, কোন কোন শিক্ষার্থীর ডেফিসিয়েন্সি তোমার তৈরি হলো। ঠিক আছে, এবার তাদেরকে নিয়ে, ঠিক আছে, তাদেরকে নিয়ে আরেকটা তোমাকে ক্লাস বা যেভাবে হোক তোমাকে আর কি সেই রেমেডিয়াল টিচিংটা দিতে হবে, যাতে এই 5 জন বা এই 4 জন বা সেই সমস্ত ছাত্র যারা নিজেকে পিছিয়ে পড়া বলে আর কি মনে করছে বা তুমি মনে করছো, তাদেরকে কিন্তু এই বাকিদের সাথে সমানভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তা এটাই হচ্ছে কিনা রেমেডিয়াল টিচিংয়ের মূল কনসেপ্ট। আচ্ছা,
রেমেডিয়াল টিচিং নিয়ে একটা বিখ্যাত উক্তি রয়েছে জেরাল্ড অ্যালান ইয়োকাম এবং রবার্ট গিলকে সিমসনের। দ্য পারপাস অফ remedial teaching is the development of effective techniques for the correction of errors in all types of learning। অর্থাৎ এই যে শিক্ষণ প্রক্রিয়ার সময় উদ্বুদ্ধ যে সমস্ত ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলিকে কিভাবে আরো উন্নত টিচিং টেকনিকের মাধ্যমে আমি গিয়ে রপ্ত করতে পারবো, সেই ভুল ত্রুটিগুলিকে আমি প্রতিকার করতে পারবো, সেটাই হচ্ছে কিনা রেমেডিয়াল টিচিং এর আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে, মেইন পারপাস। আর একটু বলে রাখি প্রসঙ্গত যে এই টিচিং আমাদের যেটা কনভেনশনাল টিচিং হয় সেখানে সেই প্রসেসটা হচ্ছে টিচ, টেস্ট এবং টিচ। মানে পড়ানোর পর একটা টেস্ট নিলাম এবং তারপরে আবার আমরা পড়ানো শুরু করলাম, পরের টপিকটা পড়ানো শুরু করলাম। কিন্তু আচ্ছা, তাহলে এখানে এই টিচ যে প্রথমটা সেটা হচ্ছে 1 এবং এই যে লাস্ট টিচার সেটা হচ্ছে তোমার 2। কারণটা হচ্ছে এটা যে এখানে একটা টপিক সেখানে পড়িয়ে নিলাম, তারপরে পরীক্ষা নিলাম, একটা টেস্ট নিলাম, তারপরে আমরা পরের টপিকে চলে গেলাম। কিন্তু রেমেডিয়াল টিচিং এর যে কনসেপ্টটা সেটা কিন্তু একটু অন্য। সেটা হচ্ছে টেস্ট, ডিফারেন্ট প্ল্যান অফ টিচিং, তারপরে হচ্ছে আবার টেস্ট। অর্থাৎ আমি এই টেস্টটা নিয়ে যদি বুঝতে পারি যে কিছু ছাত্র আমার এই ক্লাস থেকে আর কি ফ্ল্যাকচুয়েট করেছে, তাহলে সেখান থেকে আমাকে কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান অফ টিচিং তৈরি করতে হবে। তারপরে তার অ্যাকর্ডিংলি আমাকে কিন্তু রেমেডিয়াল টিচিংয়ে অগ্রসর হতে হবে এবং সেই রেমেডিয়াল টিচিংটার পর আমরা অবশ্যই একটা টেস্ট নিতে পারি। বেশ, এবার আমাকে দেখতে হবে যে আমার এই ক্লাসরুমে যে এই ছাত্রগুলো যারা আর কি নিজেকে সমানভাবে বাকিদের সাথে আর কি শিক্ষণটা কমপ্লিট করতে পারলো না, তো তাদের কোন কোন ফ্যাক্টরগুলো এই পিছনে কাজ করতে পারে। দেখো, যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করতে পারে আমি মনে করি সেগুলো যেমন ধর হচ্ছে কি ল্যাক অফ অ্যাটেনশন ডিউ টু এনি ডিস্ট্রাকশন। অর্থাৎ কোনো শিক্ষার্থীর কোনো মানসিক অবস্থা বা কোনো শারীরিক অবস্থার জন্য হয়তো কোনো ডিস্ট্রাকশন তৈরি হয়েছে, যার জন্য সে ওই ক্লাসে মনোযোগ দিতে পারছে না বা পারেনি। আবার বলছে লেস অফ কম্প্রিহেন্সিভ পাওয়ার। লেস কম্প্রিহেন্সিভ পাওয়ার বলতে হচ্ছে এটা যে 50 জন শিক্ষার্থীর মধ্যে এমনটা তো কখনোই নয় যে 50 জনের মধ্যে 50 জনেরই যে বোধ শক্তি সেটা সমান হতে পারে, কখনোই নয়। তাহলে এদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র, সে 5টা হতে পারে বা 10টা হতে পারে, এদের কম্প্রিহেন্সিভ যে পাওয়ার, ঠিক আছে, কম্প্রিহেনশন পাওয়ার, তাহলে সেটা কিন্তু কম হতে পারে। সেটাও কিন্তু একটা তোমার এই রেমেডিয়াল টিচিং এর একটা বেস তোমার তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে ল্যাক অফ সেলফ মোটিভেশন। আচ্ছা, শিক্ষণ প্রক্রিয়া তখনই সফল হবে যদি একজন ছাত্র নিজেকে, একজন শিক্ষার্থী নিজেকে সেলফ মোটিভেট করতে পারে এবং সেই শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে নিজেকে আর কি ইনক্লুড করতে পারে, তবেই কিনা আমরা এর যে মূল টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবো। যদি কোনো ছাত্র এমন হয় যে সে তার সেলফ মোটিভেশনটা থেকে আর কি দূরে সরে যাচ্ছে বা সেই সেলফ মোটিভেশন তার খুব কম আছে বা নেই, সেক্ষেত্রে কিন্তু রেমেডিয়াল টিচিংয়ের একটা বেস তৈরি হতে পারে। বা ফেল টু স্টোর নলেজ অর দ্য সিরিজ অফ ইনফরমেশন। যদি আমরা দেখি যে এমন কিছু ছাত্র রয়েছে যাদের মধ্যে সমস্ত জ্ঞানকে একত্রে রাখার ক্ষমতাটা একটু কম, বা তারা হয়তো পারে না, বা যে সিরিজ অফ ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো আমি শিক্ষক হিসাবে তাকে দিচ্ছি সেগুলোতে আর কি ধরে রাখতে পারছে না, সেটাও কিন্তু তাকে আর কি সে পাঠদান থেকে, সেই শিক্ষণ থেকে তাকে কিন্তু আর কি অসম্পূর্ণ করতে পারে, সেই শিক্ষণটা তার অসম্পূর্ণ থাকতে পারে। কমপ্লেক্স টপিক, হয়তো শিক্ষক মশাই এমন একটা টপিক পড়াচ্ছেন যেটা একটা ছাত্রের, একটা গ্রুপ অফ তোমার ক্লাসের মধ্যে কিছু ছাত্রের মধ্যে তাদের কাছে একটা এই ধারণা তৈরি হলো যে সেই টপিকটা কিন্তু তাদের কাছে খুব কঠিন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা নিজেকে ওই ক্লাস থেকে দূরে সরে রাখতে পারে।
আচ্ছা, আবার নট ইন্টারেস্টেড ইন ডায়াগ্রামস অ্যান্ড টেবিলস, অর্থাৎ ধরো এই যে একটু আগে বললাম যে তুমি হয়তো একটা ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছ, পড়াতে গিয়ে তুমি নিশ্চয়ই কিছু ডায়াগ্রামস ইউজ করতে পারো, তুমি কিছু টেবিলস হয়তো ইউজ করতে পারো, বা বোর্ডে হয়তো ইউজ করছো, বা তুমি হয়তো কোনো চার্ট টিএলএম ইউজ করছো। সেই চার্ট বা টিএলএম যে তুমি যেগুলো ইউজ করবে, সেখানে যে টেবিলসগুলো থাকবে, যে ডায়াগ্রামগুলো থাকবে, সেখানে সেগুলো দেখে হয়তো তাদের মনে হলো যে না, সেগুলো তাদের জন্য নয়, বা তারা সেটা বুঝতে পারছে না, তারা তাদের সাথে সেগুলির সাথে তারা নিজেকে আর কি ইনক্লুড করতে পারছে না, তারা রিলেট করতে পারছে না। সেক্ষেত্রেও কিন্তু একটা তোমার সমস্যা আসতে পারে, পুয়ার মেমোরি। আমরা যে বললাম একটা ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, তাহলে সেই 50 স্টুডেন্টসের মধ্যে কিছু ছাত্র আমরা এমন পেতেই পারি যাদের মেমোরি খুব পুয়ার। এবার পুয়ার মেমোরি হওয়ার ফলে হয় কি, যে তারা যদি তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াও, তাহলে তারা আগের পড়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বা কোনো টেন্স বা টেন্সের যে কনসেপ্টটা, সেটা হয়তো তারা আর কি মনে নেই, বা তারা আর কি মনে করতে পারছে না। সেটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। লার্নিং প্রসেস ইজ ইনকমপ্লিট ইন দ্যাট স্প্যান অফ টাইম, অর্থাৎ একটা ক্লাস যদি 30 মিনিটসের ক্লাস হয়, তাহলে এমনও কিছু ছাত্র তুমি পেতে পারো, এমনও কিছু তুমি শিক্ষার্থী পেতে পারো যারা মনে করবে এটা যে ওই যে পার্টটা মাস্টারমশাই পড়াচ্ছেন, সেটা সেই 30 মিনিটের মধ্যে তাদের কাছে কিন্তু বোঝা সম্ভব নয়। সেই ক্ষেত্রেও কিন্তু একটা তোমার রেমেডিয়াল টিচিংয়ের একটা কনসেপ্ট আর কি, একটা ব্যাপার আসতে পারে। আবার আমরা কিছু ছাত্র পাই যাদেরকে আমরা সিডাব্লিউএসএন বলি আর কি, অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস, ঠিক আছে, যারা একটু বিশেষভাবে আর কি সক্ষম, যারা শিশু আর কি, যাদেরকে আমরা মেন্টালি রিটার্ডেড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা হয়তো সেভাবে বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারগুলো আসতে পারে আর কি। তারা হয়তো সেই টপিকটা ভালো করে নিতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার একটা ব্যাপার থেকে যাচ্ছে যে না, পরে রেমেডিয়াল টিচিংয়ের জায়গায় আমাকে যেতে হতে পারে। এগুলো তো করে হচ্ছে ফ্যাক্টরস। এবার আমরা আসবো প্রসেস অফ রেমেডিয়াল টিচিং, অর্থাৎ রেমেডিয়াল টিচিং তো বুঝলাম ব্যাপারটা, যে আমি 50 জনের মধ্যে আমি কিছু ছাত্রকে লোকেট করতে পেরে গেছি যে এদেরকে আর কি রেমেডিয়াল টিচিংটা দিতে হবে বা দেব। তাহলে সেই প্রসেসটা কি, যে প্রসেসে আমি রেমেডিয়াল টিচিংয়ে দেব? আচ্ছা, প্রথমে বলে রাখি যে দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ডাইজড রেমেডিয়াল প্রসেস অফ রেমেডিয়াল টিচিং, যে তোমাকে এইভাবেই দিতে হবে। দেখো, এগুলো সবই বাস্তব ক্ষেত্রে যদি কাজ করতে যাও, তখন তুমি দেখবে যে এগুলো সবই তোমার হচ্ছে গিয়ে সিচুয়েশন টু সিচুয়েশনে ভ্যারি করে, ঠিক আছে। তুমি যে আর কি সিচুয়েশনে আছো, তার রেমেডিয়াল টিচিংয়ের প্রসেসটা কি হবে সেটা তোমার ওপর, বা তুমি কিভাবে শিখবে সেটা তোমার ওপর ব্যাপার। তাহলেও কিছু বেসিক পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে, সেগুলো দেখো। যেমন হচ্ছে তোমার দেখো, প্রসেস অফ রেমেডিয়াল টিচিং তোমার হচ্ছে গিয়ে একটাই, ঠিক আছে। তা এবার যেমন হচ্ছে গিয়ে তোমাকে প্রথমে ডায়াগনোস করতে হবে, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান কি? প্ল্যান অফ রেমেডিয়াল টিচিং। আচ্ছা, এই প্ল্যানটা কিন্তু একটু ডিফারেন্ট প্ল্যান হবে, যেটা তোমার রেগুলার টিচিং প্ল্যান, সেটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট প্ল্যান হবে। তারপরে ইভ্যালুয়েশন, অর্থাৎ তুমি যে রেমেডিয়াল টিচিংটা দিলে সে পাঠদানটা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ থাকলো, সেটা তুমি পরে আবার কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে জানতে পারো, তুমি আবার কিন্তু এটা ইভ্যালুয়েশন করতে পারো। আচ্ছা, তাহলে প্রথমের আমাদের যে ব্যাপারটা প্রসেসটা, সেটা হচ্ছে তোমার ডায়াগনোসে দেখো লেখা আছে আইডেন্টিফাইং দ্য স্টুডেন্টস হু আর হ্যাভিং ট্রাবল অর নিড হেল্প। তোমাকে প্রথমে সেই সমস্ত ছাত্রদেরকে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে চিহ্নিত করতে হবে যাদের সমস্যা তৈরি হচ্ছে বা যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। লোকেটিং দ্য ইরার্স অর দ্য লার্নিং ডিফিকাল্টিস, অর্থাৎ যে আমি যে পাঠদানটা করেছি, আমি যে টপিকটা পড়িয়েছি, সেই টপিকটা পড়াতে গিয়ে যে জায়গাতে ভুল ত্রুটি বা তোমার হচ্ছে সমস্যা তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আমাকে লোকেট করতে হবে, ঠিক আছে। যে ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াতে গিয়ে হচ্ছে কি, আমার যে ছাত্রগুলোকে আমি পেলাম, যারা হয়তো সেই শিক্ষাটা আর কি তোমার নিতে পারেনি ঠিকঠাকভাবে আর কি, তাদের কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে, যে তারা হয়তো স্ট্রাকচারে গিয়ে সমস্যা করছে, নাকি না তাদের যে কনসেপ্ট সেটা বুঝতে সমস্যা হচ্ছে, নাকি না তারা স্ট্রাকচারটা বুঝে নিয়েছে
দিয়ে তোমার হয়তো কোনো যে সেন্টেন্স তৈরি করার ব্যাপারটা থাকে তখন হয়তো কোনো সমস্যা করবে। তাহলে তোমাকে সেই এরিয়াটা কিন্তু বুঝতে হবে আর কি। আর বলছে ডায়াগনাইজিং দ্য ক্যাজুয়াল ফ্যাক্টরস অফ স্লো লার্নিং। এবার তোমাকে বুঝতে হবে, মানে হয়তো হতে পারে যে তাদের যে এই যে স্লো লার্নিং এর ব্যাপারটা আসছে আর কি, তারা সেই তার পিছনে কি কি কারণ থাকতে পারে আর কি। কারণ এই কারণটা যদি তুমি মেটাতে পারো বা যদি তুমি লোকেট করতে পারো, যদি তুমি ডায়াগনোস করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে অ্যাজ এ টিচার। তা ডায়াগনোসিস তো হলো। ডায়াগনোসিস পর একজন ডাক্তারবাবু যেমন এবার ঠিক করেন যে কিভাবে একটা রোগীকে আর কি আমি ট্রিটমেন্ট করব, তো এবার সেই ট্রিটমেন্টটা আসছে আর কি। ভালো ব্যাপার। দেখো লেখা আছে প্ল্যান অফ রেমেডিয়াল টিচিং। এবার আমি একটু আগেই বলেছি যে প্ল্যানটা আমরা তৈরি করবো রেমেডিয়াল টিচিংয়ের জন্য, সেই প্ল্যানটা একটু অবশ্যই ডিফারেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, কারণটা হচ্ছে নর্মাল টিচিংয়ে আমরা যেটা আর কি নর্মাল টিচিং টেকনিক ইউজ করে যে আমি শিক্ষাটা যখন দিয়েছিলাম, তখন সেক্ষেত্রে কিন্তু এই মুষ্টিমে কয়েকজন কিন্তু তারা কিন্তু সেখানে নিজেকে ইনক্লুড করতে পারেনি। তাই এবার যে পাঠদানের যে প্রক্রিয়াটা হবে, যে মেথডগুলো আমি অ্যাপ্লাই করব বা যে টেকনিকসগুলো আমি ইউজ করব, সেগুলো কিন্তু একটু অবশ্যই ডিফারেন্ট হবে। আচ্ছা, তা কি বলছে প্ল্যান অফ রেমেডিয়াল টিচিংয়ে বলছে সেটিং টিচিং অবজেক্টিভ। সেটিং টিচিং অবজেক্টিভ বলতে হচ্ছে এটা তো আমাকে প্রথমে টিচিং অবজেক্টিভ সেট করতে হবে। শিক্ষণের যে আমাকে উদ্দেশ্যটা কিন্তু আমাকে ঠিক করতে হবে, যে আমি যে পাঁচজনকে নিয়ে বসবো বা যে রেমেডিয়াল টিচিংটা দেবো, তাদেরকে আমি কোন কোন জিনিসটা শেখাবো বা কীভাবে শেখাবো, সেই অবজেক্টিভসগুলো কিন্তু আমাকে করতে হবে আর কি। আচ্ছা, ক্রিয়েট এফেক্টিভ লার্নিং সিচুয়েশনস, অর্থাৎ আমি কখন কোন সময় কিভাবে আর কি সেই সমস্ত শিক্ষার্থীদেরকে আমি নিয়ে বসে রেমেডিয়াল টিচিং দিব, তার জন্য কিন্তু আদর্শ সিচুয়েশন কোনটা হতে পারে সেটা তোমাকেই কিন্তু নির্ণয় করতে হবে। বলছে সামারাইজ দ্য মেন পয়েন্টস অফ দ্য টপিক। যখন আমি রেমেডিয়াল টিচিং দেবো কোনো একটা টপিকের, তখন কিন্তু আমাকে যেটা মূল টপিকের যে মেন পয়েন্টসগুলো থাকবে আর কি, সেই টপিকে সেই নির্দিষ্ট টপিকের সেই পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই আমাকে আবার সামারাইজ করে বলতে হবে সামনে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে তোমার রেমেডিয়াল টিচিংয়ের যে ক্লাসরুম বা যে সময়, সেই সময়ের সাথে তোমার যে নর্মাল সময়টা ছিল আর কি, মানে যখন তুমি ক্লাসের সবাইকে 50 জনকে আর কি টিচিং দিয়েছিলে, তার সাথে একটা তারা লিঙ্ক আপ তৈরি করতে পারবে আর কি। তাহলে এই লিঙ্ক আপটা কিন্তু তোমাকে সাহায্য করবে আর কি তোমার টিচিং অবজেক্টিভসগুলো অ্যাচিভ করতে। বলছে অর্গানাইজিং টিচিং মেটেরিয়ালস বেসড অন দ্য অবজেক্টিভস। এবার তুমি যে অবজেক্টিভসগুলো ঠিক করেছো যে না আমি এই জন্য এদেরকে আর কি রিমেডিয়াল টিচিংটা দেবো বা এইগুলো আমি স্পর্শ করব, তার অ্যাকর্ডিংলি কিন্তু তোমাকে টিচিং মেটেরিয়ালসগুলো তৈরি করতে হবে। এই টিচিং মেটেরিয়ালসগুলো যত অ্যাট্রাকটিভ হবে, তাদের ইন্টারেস্ট কিন্তু তত গ্রো করবে। বলছে ফলোয়িং দ্য মোস্ট এফেক্টিভ টিচিং টেকনিক। আচ্ছা, সেটা তো অবশ্যই, যে আমি একটু আগেই বলেছি যে রেমেডিয়াল টিচিংয়ের যে টিচিং টেকনিকটা হবে সেটা কিন্তু ডিফারেন্ট হবে, এটাই বলার চেষ্টা করছি এখানে, যে সব থেকে কার্যকর যেটা টিচিং টেকনিক তোমার বলে মনে হবে যে এই টিচিং টেকনিকে আমি যদি এবার পাঠদান করি এদেরকে, তাহলে কিন্তু সেটা আমার ব্যর্থ হবে না, তাহলে তোমাকে সেইটা কিন্তু ফলো করতে হবে। আর কি বলছে ইউজ অফ বেস্ট চার্টস, অর্থাৎ তোমাকে এবার কিন্তু চার্ট ইউজ করতে হতে পারে এবার, ঠিক আছে। তুমি আগের বারও চার্ট ইউজ করেছিলে, তুমি আগের বারও মডেলস ইউজ করেছিলে, আগের বেলা হয়তো টিএলএম ইউজ করেছিলে, কিন্তু তুমি যেগুলো ইউজ করতে পারোনি, ঠিক আছে, বা তোমার মনে হয় যে না এগুলো ইউজ করলে ভালো হয়, সেগুলো অডিভিজুয়াল ক্লিপস হতে পারে, বা তুমি ইউ ক্যান টেক দ্য হেল্প অফ কম্পিউটার, ঠিক আছে, বা তুমি কোনো প্রজেক্টর তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, বা তুমি কোনো আরও অনেক কার্ডস থাকে, ঠিক আছে, তুমি সেগুলোরও ইউজ করতে পারো। তো যেভাবে হোক তোমাকে কিন্তু আরও বেশি করে টিএলএমগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমি এইরকম করে এবার রেমেডিয়াল টিচিংয়ে এগোবো। তো রেমেডিয়াল টিচিংটা হলো, এবার রেমেডিয়াল টিচিংটা হওয়ার পর তোমাকে ইভালুয়েট করতে হবে, পুনরায় ইভ্যালুয়েট করতে হবে যে এবার আমার যে টিচিংটা দেওয়া হলো সেটা আর কি আমার যে অবজেক্টিভসগুলো আমি ঠিক করেছিলাম সেগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি কিনা। তাহলে কি বলছে অ্যাসেসিং দ্য লার্নিং রেজাল্টস অ্যাট দ্য এন্ড। বলছে যে লার্নিং রেজাল্টটার জন্য আমি আর কি রেমেডিয়াল টিচিংটা দিচ্ছিলাম সেটা আমার ঠিকঠাক হয়েছে কিনা, তার কিন্তু একটা মূল্যায়ন আমাকে শেষে করতে হবে, রেমেডিয়াল টিচিংয়ের শেষে আমাকে করতে হবে।
টিচার মে টেক অ্যানাদার টেস্ট টু ডায়াগনোজ। বলছে তাহলে ওই 5 জনের আমি আর কি একটা ক্লাস নিয়েছি একটা, ঠিক আছে, বা যেভাবে হোক আমি তাদেরকে রেমেডিয়াল টিচিং দিয়েছি, এবং এই রেমেডিয়াল টিচিং দেওয়ার পর তাকে সেই রকম কিন্তু আরেকটা ডায়াগনোজ মানে করতে হয়, ডায়াগনস্টিক টেস্ট হোক বা কোনো ফর্মেটিভ টেস্ট হোক আর কি, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু এই যে 5 জন লার্নার ছিল বা যাদেরকে তুমি রেমেডিয়াল টিচিং দেবে বলে ঠিক করেছিলে, তাদের কিন্তু একটা টেস্ট নিতে হবে কি করতে, টু ডায়াগনোজ দ্য লেটেস্ট ইমপ্রুভমেন্টস ইন লার্নিং আউটকাম অর এনি ফার্দার অ্যাকশন। অর্থাৎ তুমি যে লার্নিং আউটকামটা চাইছিলে যে যাতে এই 5 জন ইকুয়াল টু ওই 45 এদের মধ্যে যাতে একটা সমন্বয় তৈরি হয়, ঠিক আছে, হ্যাঁ, যাতে এরা আর কি মানে উভয় দল যাতে আর কি, দল বলা ঠিক হবে না যদিও আর কি, এরা যাতে একটা মোটামুটিভাবে সমানভাবে আর কি, হ্যাঁ, সেই ব্যাপারটা শিখে এই লার্নিং আউটকামটা যখন তুমি চাইছিলে তো সেটা হয়েছে কিনা সেটা তোমাকে কিন্তু জানতে হবে। অর এনি ফার্দার অ্যাকশন বলতে হচ্ছে এটা যে যদি তোমার মনে হয় যে না আমাকে আরেকবার রেমেডিয়াল টিচিং দিতে হবে এদেরকে, তাহলে কিন্তু সেটা করতে হতে পারে তোমাকে। তার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, একটা টেস্ট করতে হবে। আচ্ছা, এবার তো মোটামুটি হলো রেমেডিয়াল টিচিংটার ব্যাপারটা বুঝলাম। এবার বলছে অবজেক্টিভস অফ রেমেডিয়াল টিচিং। অবজেক্টিভস অফ রেমেডিয়াল টিচিং এর ব্যাপারে একটা আমরা আগেই কিন্তু কোটেশন পড়েছি, তা আর একটু ইনডেপথ যদি আমরা আলোচনা করি আর কি, তাহলে দেখো লেখা আছে টু ওভারকাম দ্য এক্সাম স্ট্রেস অর দ্য বার্ডেন অফ কারিকুলাম, ঠিক আছে, অর্থাৎ যে তোমাদের ধরো কোনো একটা সাবমিটিভ ইভ্যালুয়েশনের যে একটা তোমার কারিকুলাম আছে যে আমাদের এইগুলো হবে আর কি। এবার এই যে একটা চাপ, এই যে একটা প্রেসার, এই যে একটা স্ট্রেস, এই স্ট্রেসটা কিন্তু অনেক শিক্ষার্থী নিতে পারে না, যার জন্য তুমি যে ক্লাসরুমটাই পড়াবে সেই ক্লাসরুমে কিন্তু তারা সঠিকভাবে মনোযোগ দিতে পারে না, তারা কিন্তু অ্যাটেন্টিভ হতে পারে না। সেটা তোমার কিন্তু দেখতে হবে যাতে তারা সেই আর কি রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে তুমি সেই স্ট্রেসটা তাদের কমাতে পারো, ঠিক আছে। আমি একটা যদি তোমার বলি আর কি, যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হয় কি, তোমার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হয় কি যে আমরা যখন পড়াতে যাই তখন দেখি যে কিছু ছাত্র আমার রয়েছে 5 জন বা 10 জন, ঠিক আছে, তো ওরা যে সাবমিটিভ ইভ্যালুয়েশনের যে তোমার আর কি মানে সিলেবাস যেটা রয়েছে বা যে তোমার কারিকুলামটা রয়েছে আর কি, ঠিক আছে, সম্পূর্ণ সামগ্রিক যে কারিকুলামটা রয়েছে সেখানে যে একটা প্রেসার, একটা স্ট্রেস ফিল করে, সেই যে স্ট্রেসটা ফিল করতে গিয়ে তাদের মধ্যে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়, ঠিক আছে, তাদের মধ্যে অনেক সময় একটা তোমার ডিপ্রেশনটা আসে। তুমি অ্যাজ এ টিচার এটা করতে পারো যে কিছু তুমি ক্লাস নিয়ে, যেগুলো আমরা রেমেডিয়াল টিচিং বলি আর কি, তুমি কিছু ক্লাস নিয়ে সেই স্ট্রেসগুলো তাদের মধ্যে কিন্তু তুমি কমাতে পারো, সেই বার্ডেনটা, সেই বোঝাটা তুমি কিন্তু কমাতে পারো। এটাও কিন্তু একটা রেমেডিয়াল টিচিংয়ের অবজেক্টিভসের মধ্যেই পড়ে আর কি। টু মোটিভেট দ্য স্টুডেন্টস ফর ইমপ্রুভিং অ্যাচিভমেন্ট লেভেলস, অর্থাৎ অ্যাচিভমেন্ট লেভেলস বাই এনহ্যান্সিং ক্যাপাবিলিটিস, স্টুডেন্টস বা লার্নার্সের ক্যাপাবিলিটিস বৃদ্ধির মাধ্যমে তাদেরকে মোটিভেট করতে হবে আমাকে। অর্থাৎ মোটিভেট যদি তুমি না করতে পারো একটা স্টুডেন্টকে, তাহলে ইউ আর নট আ গুড টিচার। একটা গুড টিচারের হচ্ছে মানে প্রাইমারি বৈশিষ্ট্যই আমি মনে করি যে ইজ আ গুড মোটিভেটার, ঠিক আছে। আচ্ছা, বলছে টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, রাইজ ডিউরিং দ্য টিচিং। এটা অ্যারাইজটা হয়তো ভুল আসছে টেন্সে, এখানে যদি তুমি রেজড লিখো তাহলে তোমার এটা ফ্রেজটা ঠিক হয়ে যাবে আর কি। বলছে টু সলভ দ্য প্রবলেমস রেজড ডিউরিং টিচিং, অর্থাৎ তুমি যখন পাঠদান করছিলে সেই সময় কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল, সেই প্রবলেমগুলো যদি তুমি চাও সলভ করতে, তাহলে তোমাকে কিন্তু রেমেডিয়াল টিচিংটা দিতে হবে। এটাও কিন্তু একটা রেমেডিয়াল টিচিংয়ের অবজেক্টিভের মধ্যেই পড়ে। আর একটা কি, টু মেনটেন দ্য অ্যাভারেজ লাইন অফ লার্নিং অ্যামাং অল দ্য স্টুডেন্টস বাই ক্লিয়ারিং দ্য ডাউটস। তো ওই যে বলছিলাম যে আমি মানে 50 জন ক্লাসের মধ্যে কি দেখছি, 45 জন মোটামুটি আমার বুঝে গেছে, 5 জন হচ্ছে কি যে এটা কিন্তু তোমার ফ্লাকচুয়েট করে গেছে ক্লাস থেকে, মানে সেই লার্নিং আউটকামটা এদের মধ্যে এখনো কিন্তু হয়নি। তাহলে আমাকে চেষ্টা করতে হবে কিন্তু অবশ্যই যে এই 45 জনের সাথে এই 5 জনটা সমন্বয় সাধন করার, ঠিক আছে, যাতে আমার ক্লাসটা এই 50 জনেরই আর কি
তোমার লার্নিং যে আউটকামটা সেটা কিন্তু যাতে সামগ্রিকভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তোমার কিনা রেমেডিয়াল টিচিংয়ের গিয়ে অবজেক্টিভস। আচ্ছা এবার আমরা আলোচনা করব কত রকমের রেমেডিয়াল টিচিং পসিবল। দেখো তোমার হচ্ছে গিয়ে 4 রকমের বিশেষ করে তোমরা রেমেডিয়াল টিচিং দেখতে পাও। ঠিক আছে, মানে হয় আর কি, আরও অনেকটা হয়, কিন্তু আমি এই 4টাকেই মনে করি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তো বলছে রেমেডিয়াল টিচিংয়ের টাইপসটা বলছে এক্সট্রা ক্লাসেস টু দ্য স্টুডেন্টস। ঠিক আছে, মানে ওদেরকে আরও বেশি করে কিছু ক্লাস নেওয়া আর কি, যে তুমি ধরো আর কি সপ্তাহে তোমার 6 দিন 4 × 6 24টা ক্লাস তোমার রয়েছে। সেই 24টা ক্লাস তো রয়েছে তোমার, সেখানে আজ দেখা গেল যে হচ্ছে কি যে তুমি 2টো বা 3টে, ঠিক আছে, বা একটাও ক্ষেত্রে হতে পারে আর কি, এরকম একটা তোমার পরিমাণ তুমি ক্লাস তুমি ঠিক করলে যে না আমি এক্সট্রা নেবো একদিন। ঠিক আছে, তো সেই ক্লাসটা তুমি করতে পারো এরকমভাবে যে যেদিন তোমার হয়তো 4টে ক্লাস রয়েছে, সেই 4টে ক্লাসের মধ্যে তুমি একটা ক্লাসকে তুমি রেমেডিয়াল ক্লাস হিসাবে আর কি ইউজ করলে, তুমি সেটাও করতে পারো। যদি পসিবল হয় তাহলে তুমি টিফিন আওয়ারেও তুমি সেটাকে আর কি সম্পন্ন করতে পারো। তো এক্সট্রা ক্লাস কিন্তু তাদেরকে একটা করতে হবে আর কি। আচ্ছা এই এক্সট্রা ক্লাস কিন্তু আমি আরেকবার বলে দিই স্পষ্ট করে যে কখনোই তোমার হচ্ছে গিয়ে তোমার যেটা মেন ক্লাস সেটা তোমার কিন্তু মানে হ্যাম্পার না করে, ওটা যেন কোনো ব্যাহত না হয় আর কি। আচ্ছা এক্সট্রা ক্লাস ওয়ার্ক, আমি ক্লাস নিলাম না, করলাম কি আমি যে পাঁচজনের আমার মনে হচ্ছে যে এরা একটু পিছিয়ে পড়েছে এদেরকে আমি এক্সট্রা কিছু ক্লাস ওয়ার্ক দিলাম, যে তোমরা এই ক্লাসটা মানে ওয়ার্কগুলো করো, দিয়ে আমাকে দেখাও। এবং আমি যদি মনে করি যে তাদের ওই এক্সট্রা ক্লাস দিয়ে তাদের সেই ডেফিসিয়েন্সি পূরণ করা সম্ভব, তাহলে সেটা কিন্তু করা যেতে পারে। আচ্ছা এক্সট্রা হোমওয়ার্ক আমি এই মাসে করলাম কি, তাদেরকে ক্লাস ওয়ার্ক না দিয়ে আমি কিছু এক্সট্রা হোমওয়ার্ক দিলাম। আমি বাকিদেরকে তো হোমওয়ার্ক দিচ্ছি, তাদেরকে কিছু এক্সট্রা হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, যদি আমি মনে করি যে এই হোমওয়ার্কের মাধ্যমে তাদের সেই ঘাটতি থাকা শিক্ষাটা পূর্ণ হতে পারে, তাহলে সেটাও কিন্তু করা যেতে পারে। আর বলছে এক্সট্রা ইন্ডিভিজুয়াল কেয়ার, এখানে একটা কেয়ার বস্তু। এক্সট্রা ইন্ডিভিজুয়াল কেয়ার বলতে হচ্ছে এটা যে তুমি যদি মনে করো যে ডিউরিং বা আফটার স্কুল আওয়ার যদি কাউকে আর কি, সেটা 1জন হতে পারে বা 2জন হতে পারে বা 5জন হতে পারে, তাদেরকে নিয়ে তুমি বসে তাদেরকে আর কি তাদের যে সমস্যাগুলো আছে তারা শুনলে এবং মানে সেগুলো ঠিক করার চেষ্টা করো, সেগুলো সলভ করার চেষ্টা করলে, তো এটাকে বলছে এক্সট্রা ইন্ডিভিজুয়াল কেয়ার। সেটা কিন্তু হতে পারে।